মানবিক করিডোর নিয়ে জনগণকে অন্ধকারে রাখার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংশয় জানিয়েছেন, বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আলাদা আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এদিকে চট্টগ্রামে মানবিক করিডোর বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় সোমবার 2 বাংলাদেশি জেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় 3 জেলেকে ধরে নিয়ে যায় তারা। এসব ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। এ অবস্থায় নানা প্রশ্ন উঠেছে মানবিক করিডোর নিয়েও। মানবিক করিডোর নিয়ে জনগণের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করছে বিএনপি। এ নিয়ে সবার সাথে আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন দলের নেতারা। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দলসমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি। জনগণ অন্ধকারে আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে গাজায় পরিণত করার পায়তারা চলছে। মানবিক করিডোরের অর্থটা কি? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি? দেশে নির্বাচিত সরকার থাকলে মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করত বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এখানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের রাজনীতি বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যারা এখনো নানাভাবে জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধকে হেয় করতে চান, তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টির যুব উইং যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শুক্রবার যুব শক্তির আত্মপ্রকাশের মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজ নতুন বার্তা পাবে। গেল 53 বছরে দেশের যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদের সম্ভাবনা নিয়ে কাজ করা হয়নি। তাই গতানুগতিক ধারায় নয়, এনসিপির যুব উইং যুব সমাজকে অনুপ্রাণিত করবে। জাতীয় যুব শক্তিতে প্রাধান্য পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে এনসিপি জানিয়েছে, যুব উইং তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোনো ছাত্র সংগঠন হবে না। যারা জাতীয় সংগীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ, সেগুলোর বিরোধিতা করছি। রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন এবং প্রতীক ফেরত চেয়ে জামায়াতে ইসলামীর আপিল আবেদনের শুনানি কাল আবার হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগে শুনানির পর কাল পর্যন্ত মুলতবি করা হয়। জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য গত 7 মে আজকের দিন ঠিক করেছিল আপিল বিভাগ। এর আগে 2023 সালের 19 নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয় আপিল বিভাগ। 22 অক্টোবর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দিয়েছিল আপিল বিভাগ। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকের শুনানিতে মূল কথাটা যেটি এসেছে, তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে
বিচারাধীন ছিল। কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞায় জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ অর্জিত হয়েছে। বিএনপি নেতারা একথা বলেও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল না বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। তারা মনে করেন বিএনপি প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি চায় না বলে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি মাঠে নামেনি, যদিও আইনি প্রক্রিয়ায় গুম খুনের বিচারের দাবি জানিয়েছে বারবার। হচ্ছে একটা সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তোলা আওয়ামী লীগের কার্যক্রমই এখন নিষিদ্ধ। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। জুলাই গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে 5 আগস্টের পর বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও তাতে সরাসরি সায় দেয়নি বিএনপি। সবশেষ 8 মে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র সংগঠনগুলোর অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ ছিল না বিএনপির। অবশেষে 10 মে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বিএনপি। গণহত্যার দায়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবিও তাদের। জনগণের অধিকার হরণ, ভোটের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে তারা যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছেন। প্রথম চাওয়া যেটা ছিল, একটি চাওয়া অন্তত পূর্ণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন পরবর্তী যে চাওয়াগুলো, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাইট টু ভোট এন্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং, এটাও ইনশাআল্লাহ দ্রুত এই সরকার পূর্ণ করবে। আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি আর চাচ্ছে না বিএনপি। তাই গত 9 মাসে পতিত দলটির রাজনীতি নিষিদ্ধে সরাসরি বিএনপি কোনো সাড়া দেয়নি বলে মত বিশ্লেষকদের। এই যে কনফ্রন্টেশনাল পলিটিক্স বা যেভাবে প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স, সেটার থেকে হয়তো বিএনপি বেরোতে চেয়েছে, এটা আমার 1 নম্বর ধারণা। এবং রিকনসিলিয়েশনের চিন্তা করেছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা যুক্তিযুক্ত নয় সেটা ভিন্ন প্রশ্ন, বাট আমার মনে হয়েছে যে রিকনসিলিয়েশন এবং যে আমাদের হিংসাত্মক রাজনীতি তার বাইরে বেরোতে চেয়েছে। দিন শেষে ভোটের মাঠে বিএনপির জন্য অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো দল বা মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক বিবৃতিতে সরকার আজ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। তবে উক্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়। সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মমতাজের বিরুদ্ধে সমালোচনা আছে, গান গেয়ে হয়েছেন এমপি, জড়িয়েছেন রাজনৈতিক বিতর্কে। একাধিক হত্যা মামলার আসামি তিনি। চোখ জুড়ানো, মন ভুলানো, দেখতে অতি চমৎকার। ছিলেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। তবে অভিযোগ আছে, মমতাজ বেগম হয়ে উঠেছিলেন বিদ্যুতের ফেরিওয়ালা। এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। প্রতিদ্বন্দ্বীদের মন্তব্য, রাজনৈতিক প্রজ্ঞা ছাড়াই কেবল গান গেয়েই পেয়েছেন এমপি পদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে সংসদে গেয়ে উঠতেন তোয়াজ করা গান। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়ালে চলে যান
মমতাজ সোমবার রাতে গ্রেপ্তার হন ধানমন্ডি থেকে। গত ১৯ জুলাই মিরপুর ১০ নং গোলচত্বরে অভ্যুত্থানে অংশ নেয়া মোহাম্মদ সাগর হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়। মঞ্জুর হয় ৪ দিনের রিমান্ড। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ, অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। এই যে আদেশ হয়েছে, আদেশ আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। ২০০৮ সালে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য হন মমতাজ। ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে এমপি হন। ২০২৪ সালে মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে এই অনুমতি দেয় আদালত। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ আজ জুবাইদা রহমানের লিভ টু আপিল মঞ্জুর করে। সরকার পরিবর্তনের পর গত বছরের অক্টোবরে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা ও জুবাইদার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। ২০২৩ সালে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়। মাত্র ২১ দিনেই শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হচ্ছে। ১৭ মে রায়ের দিন ধার্য করেছেন মাগুরার শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ হয়েছে। সর্বোচ্চ শাস্তির আশা তার। মঙ্গলবার সকালে আদালতে তোলা হয় ৪ আসামিকে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক হয়। এর আগে মামলার বাদীসহ ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। চার্জশিট দাখিল থেকে শুরু করে সব কার্যক্রম ২১ দিনে সম্পন্ন হয়েছে। আর মাত্র ১৩ কার্যদিবসেই রায় ঘোষণা করা হচ্ছে। গত ১৫ মার্চ মামলার মূল আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হয়েছে। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী ১৭ই মে ২০২৫ এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে একটা উদাহরণ সৃষ্টি হবে, যাতে করে কোনো শিশুর সাথে এই ধরনের ধর্ষণ বা হত্যা অপরাধ সংঘটিত না হয়। দ্রুত বিচার শেষ হওয়ায় সন্তুষ্ট আসিয়ার পরিবার। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ১ নম্বর আসামি হিটু শেখের ফাঁসি চাই এবং ওই ৩ জনের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির জন্য আদালত দেয়। আজকে আসিয়া মামলার যারা দর্শক আছে তার সর্বোচ্চ শাস্তি হোক, আমরা এটা কামনা করি। আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে জাতিকে এরকম অপরাধ প্রবণতা থেকে মুক্তির প্রত্যাশা আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সেই প্রত্যাশা করি। গত ৫ মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মায়ের মামলায় গ্রেপ্তার করা হয় বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ ৪ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজ চত্বরে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা ব্যানারে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছেন।
এর ধারাবাহিকতায় দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিংয়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন শিক্ষার্থী। সেখানে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 10 জন। উত্তেজনা নিরসনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি বাড়বে কাজের পরিধি। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফের নানা শর্ত সংস্কারের অংশ হিসেবে শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সোমবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধি সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোয় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের রাখা হয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। এনবিআর এর কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ওদেশে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআর হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য তাদের সাথে আলাপ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। নিয়োগের ক্ষেত্রে দক্ষ যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। রাজস্ব নীতি প্রণয়ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং নীতিতে বাস্তবায়নও খুব গুরুত্বপূর্ণ কাজ। তো দুটো কাজই যদি একটি সংস্থা করে তাহলে এক নম্বরে এখানে অনেক সময় অভিযোগ আসে, যিনি নীতি বানান তিনি যদি বাস্তবায়ন করেন তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আপোষকামিতা থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, একই প্রতিষ্ঠান যদি দুইটি কাজই গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে তিনি একটায় বেশি সময় দিতে পারেন, তাতে আরেকটা গুরুত্ব অনেকটা থাকা সত্ত্বেও গুরুত্ব কমে যেতে পারে। বেশি গুরুত্বপূর্ণ ওখানে কাদের পদায়ন করা হবে সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি, তো সেই ক্ষেত্রে যদি একটু রেশনাল ভিউ নেওয়া যায় এটা খুব জটিল সমস্যার সমাধান করা সম্ভব। দেশের সামগ্রিক কর ব্যবস্থার সার্বিক সংস্কারের পাশাপাশি করের আওতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চেয়ে আগামী 3 কার্যদিবসে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এনবিআর কর্মীরা। তবে আমদানি রপ্তানি ও বাজেট কার্যক্রম চলবে। মঙ্গলবার রাজধানীর রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। এ সময় এনবিআর কর্মীরা বলেন, রাজস্ব বোর্ডের সংস্কারের সাথে সবার সমর্থন ছিল, কিন্তু কারো মতামতের গুরুত্ব দেওয়া হয়নি। অধ্যাদেশে কাস্টমস কর্মকর্তাদের ইচ্ছার প্রতিফলন হয়নি বলেও অভিযোগ করেন তারা। বলেন, এর পুরো প্রক্রিয়া ছিল একপাক্ষিক। অধ্যাদেশ বাতিল করে পরামর্শক কমিটির প্রতিবেদন বিবেচনায় নিয়ে নতুন অধ্যাদেশ জারির আহ্বান জানান তারা। একটা নিলে হয় না, শেয়ার করে দিতাম। সমস্ত জায়গা থেকে আমাদের সকল অফিসাররা এটার সাথে সংহতি জানিয়ে তাদের সকলের সার্ভিসের সকলের প্রতিনিধিত্ব করে আমরা আসলে এখানে জমায়েত হয়ে আপনাদের সামনে কথা বলছি। আমাদের মতামতকে উপেক্ষা করে গতকালকে রাত্রে অনেকটা গোপনীয়ভাবেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে, অন্য 5টি অধ্যাদেশের মতো করে নয়। নতুন করে শ্রমবাজার খোলার সম্ভাবনা ও প্রতিনিধি দলের মালয়েশিয়া যাওয়ার খবরে আশাবাদী এই খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকার যেন কর্মী স্বার্থ রক্ষা করেই নতুন চুক্তি করে। অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবি রিক্রুটিং এজেন্সির। তারা বলছেন, দর কষাকষিতে শক্ত ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে। কর্মী পাঠানোর ক্ষেত্রে সংখ্যা নয়, মানের দিকে জোর দেয়াই মত বিশেষজ্ঞদের।
প্রায় 1 বছর বন্ধ থাকার পর আবারও খোলার সম্ভাবনা তৈরি হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে আগামী 14 মে মালয়েশিয়া সফরে যাচ্ছে একটি প্রতিনিধি দল। 21 মে হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা। 2012 সাল থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বেশিরভাগই দুদেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। মধ্যস্বত্বভোগীদের দুর্নীতিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো কর্মী। 2021 সালের চুক্তিতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা যায় মালয়েশিয়ার হাতে। নির্বাচিত 101 এজেন্সির সিন্ডিকেট অভিবাসন ব্যয়কে নিয়ে যায় 5.5 লাখে। আর মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক কর্মী। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে মালয়েশিয়ার বাজার সিন্ডিকেট মুক্ত হলে কমবে অভিবাসন ব্যয়। সিন্ডিকেট ব্যতিরেকে বৈধ সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করা হয় এবং সরকারের একটা নির্ধারিত খরচ ঠিক করবে এবং সেটা খরচটা বাস্তবায়ন করার জন্য সরকার একটা মেকানিজম তৈরি করবে, একটা ডাটা ব্যাংক তৈরি করবে, ব্যাংকের মাধ্যমে টাকা কর্মীরা দিতে পারে, সেরকম একটা সিস্টেম সরকার দাঁড় করাইতে পারে। সিন্ডিকেট যদি না থাকে 1.5 লক্ষ টাকা লোক পাঠানো সম্ভব। আপনাকে বলি 1.5 লক্ষ টাকায় পাঠানো সম্ভব, কারণ করাপশনের মূল উৎপত্তিটা হচ্ছে সিন্ডিকেট থেকে। মালয়েশিয়ার সাথে নতুন চুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে বিভিন্ন অংশীজনের সাথে। এতগুলো টাকা খরচ করে যারা গেছে তাদেরকে কর্মের জিনিসগুলো নেগোশিয়েট না করে নতুন করে এক ধরনের আবার একটা প্রিকারিয়াস মাইগ্রেশন ডিল সরকার করবে, এটা খুবই আত্মঘাতী হবে আমার কাছে মনে হয়। নাম্বার অফ মাইগ্রেশন ইজ নট ইম্পর্টেন্ট, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো আমি ডিসেন্ট মাইগ্রেশন আমি হ্যাপেন করতে পারলাম। বিশেষজ্ঞরা বলছেন নতুন চুক্তির আগে মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীদের বিষয়টিও দেখতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক সংস্কারের পর আকর্ষণ বেড়েছে খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকার। নিউজিল্যান্ড সড়কে দাঁড়িয়ে আলুটিলা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। পর্যটক টানতে সড়কের সৌন্দর্য আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ। ফসলের ক্ষেত চিরে চলে গেছে পিচঢালা সড়ক, কাছে আলুটিলা পাহাড়। দৃষ্টিনন্দন হওয়ায় খাগড়াছড়ি পৌর শহরের এই এলাকাটির নাম রাখা হয়েছে নিউজিল্যান্ড। খাগড়াছড়ি জেলা সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরের নিউজিল্যান্ড এলাকাটি পানখাইয়াপাড়া ও আপা পেরাছড়াকে যুক্ত করেছে। প্রায় 1 দশক পর জরাজীর্ণ সড়কটি নতুন করে সংস্কার হওয়ায় বেড়েছে আকর্ষণ। বিকেল হলেই দল বেঁধে ঘুরতে আসেন অনেকেই। এখন যেহেতু নতুন রাস্তা হয়েছে, তো নতুন রাস্তা হওয়ার কারণে আমরা এখানে প্রায় সময় ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে আসি। দেখা যায় একদম ধান ক্ষেত, পাশে লোকা পাহাড়, সুন্দর একটা ভিউ আর কি। এখানে আসলে অনেক ভালো লাগে। কিছু স্থানীয় বিকেল পরে ঘুরতে আসে, পাশাপাশি পর্যটক এখানে অনেক আনাগোনা এখনো এখানে ঘুরতে আসে। খাগড়াছড়ি পৌর শহরকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে নিউজিল্যান্ড সড়কের সৌন্দর্য বাড়ানোর জন্য স্ট্রিট লাইট স্থাপন, ফুটপাত নির্মাণ ও ফুল গাছ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। রাস্তাটির পাশ ছিল তখন 8 ফিট, ভাঙাচুরা পুরা জমিনের সাথে মিশা ছিল, এটাতে কোনো মানুষ চলাচলের উপযোগী ছিল না। বিগত 1 বছর আগে আমরা IUGFP প্রকল্প থেকে এই রাস্তাটি হাতে নিই। অল্প কিছু কাজ বাকি আছে, রাস্তার ফুটপাতের কাজ, পাশাপাশি ইলেকট্রিসিটির একটা স্ট্রিট লাইটের কাজ আছে। স্ট্রিট লাইটটা লাগালে আমাদের রাস্তাটা হবে। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় খাগড়াছড়ি। আলুটিলা, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন এলাকার পাশাপাশি নিউজিল্যান্ড সড়কটিও চোখ জুড়াবে তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।